নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আমার বাংলা শুরুতেই নজর দিল্লিতে থাকবে, কারণ আজ লোকসভা ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। আজ বিকেল 5টায় সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের এই বৈঠক, এবং সেখানে ভোট ঘোষণা হয়ে গেলে তারপরেই চালু আদর্শ আচরণ বিধি। ক দফায় হবে ভোট, এবং এরপর রাজ্যে বা ক দফায় ভোট হবে, জানা যাবে হয়তো আজই। এবং ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই চালু আদর্শ আচরণ বিধি। সরাসরি নয়াদিল্লি থেকে এই মুহূর্তে প্রতিনিধি অবিনাশ তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। অবিনাশের সঙ্গে একবার কথা বলবো। অবিনাশ, अभी तक क्या पता चल रहा है, क्या जानकारी है, क्या वाकई आज ये डेट बताया जाएगा इलेक्शन की? जी बिल्कुल अतानु, मैं आपको बता देना चाहता हूं कि आज शाम को 5 बजे चुनाव आयोग पीसी करेगा। हालांकि अभी भी चुनाव आयोग बैठक कर रहा है चुनाव के मद्देनजर तैयारियों को लेकर कि किस प्रकार से चुनाव संपन्न कराने हैं। आज जब 5 बजे चुनाव आयोग प्रेस वार्ता करेगा तो उसमें ये बताएगा कि किस किस तारीख को जो है मतदान होने हैं और कब नोटिफिकेशन जारी होने हैं। तो आज लोकसभा चुनाव को जो है चुनाव आयोग ऐलान करेगा, इसी के मद्देनजर प्रेस वार्ता बुलाई गई है। जिसके बाद चुनाव आयोग जो आज स्पष्ट करेगा कि लोकसभा चुनाव के साथ साथ सिक्किम, अरुणाचल प्रदेश, आंध्र प्रदेश और जम्मू कश्मीर जो कि काफी महत्वपूर्ण राज्य माना जा रहा है, वहां पे जिस प्रकार से पिछले कई दिनों से मिलिटेंसी काफी ज्यादा हो रही है, उसके बाद वहां पे किस प्रकार से शांतिपूर्ण चुनाव कराया जाए, इसको लेकर चुनाव आयोग काफी अहम बैठक कर रहा है। और आज जब 5 बजे प्रेस वार्ता करेगा तो वो बताएगा कितने दौर में जो है चुनाव ये कराए जाएंगे, कितने दौर का ये मतदान होगा और कब कब मतदान होगा, और ये सारी चीजें आज चुनाव आयोग प्रेस वार्ता करके स्पष्ट करेगा। क्या अभी तक ऐसा कोई सूचना मिल रहा है कि कितने दफों में ये मतदान होगा? जी बिल्कुल, जो हमारे चुनाव आयोग में सूत्र हैं वो ये बता रहे हैं कि 6 से 7 दौर में जो ये मतदान हो सकता है। जैसा कि पिछली बार अगर हम 2014 के लोकसभा चुनाव की बात करें तब 7 दौरों में ये जो है मतदान प्रक्रिया संपन्न की गई थी, जो कि 7 अप्रैल से शुरू होकर 12 मई तक चली थी और 16 मई को जो है चुनाव के नतीजे घोषित किए गए थे। तो इस बार भी जो है 6 से 7 जो है दौर की मतदान प्रक्रिया होगी, जिसके बाद जो है फिर नतीजे घोषित करेंगे। अगर हम वर्तमान लोकसभा की बात करें तो ये 3 जून तक ये लोकसभा है, 2 जून तक हर हाल में नई लोकसभा का गठन हो जाना है। तो ऐसे में चुनाव आयोग की कोशिश रहेगी कि जल्द से जल्द जो है चुनाव की जो है घोषणा की जाए और चुनाव को जो है संपन्न कराया जाए, और नतीजे से लेकर कितने दौर का मतदान होगा ये सभी चीजों का आज जो है चुनाव आयोग प्रेस वार्ता करके जानकारी देगा। জি শুক্রিয়া। নয়াদিল্লি থেকে খবর ছিল সরাসরি। আজ বিকেল 5টায় নির্বাচন কমিশন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে, এবং সেখানেই হয়তো আজই ঠিক হয়ে যাবে যে কবে ভোট হবে, ক দফায় ভোট হবে, এবং এই ঘোষণা হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে আদর্শ নির্বাচন বিধি বা আদর্শ আচরণ বিধিও চালু হয়ে যাবে, লাগু হয়ে যাচ্ছে। এরই পাশাপাশি যে খবরে নজর রাখতেই হবে, মানুষ কিন্তু পুতুল সেজে নাটকের প্রচার। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে ভোট নিয়ে সচেতন করতে উদ্যোগী প্রশাসন। মানব পুতুলের হই হুল্লোড়ে চলল ভোট সচেতনতার প্রচার। মঞ্চে নাচছে পুতুল, নেপথ্যে কোনো সুতোর নড়াচড়া নেই। পুতুল নাচছে নিজে থেকে। আসলে ছিল মানুষ, হয়ে গেল পুতুল। এবারে এমন যন্ত্র আসছে যে আমি যাকে ভোট দেবো কাগজে তার উঠবে ছাপ। সন্ধেবেলায় মঞ্চ বেঁধে পুতুল নাচ নয়, পুতুল নাচলো দিনভর। পুতুলের আড়াল থেকে চলল ভোট নিয়ে সচেতনতার প্রচার। নিয়ে শ্বশুর বাড়িতে গেলেই নাম উঠে যাবে, বুঝলেন? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 ব্লকের মাংরুল, খেতবাই, শ্রীনগর সহ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের ভোটমুখী করতে উদ্যোগী প্রশাসন। বীরভূমের একটি নাট্যগোষ্ঠীকে দিয়ে প্রচার চালানো হয়। ইভিএম বা ভিভিপ্যাট কি, কিভাবেই বা ব্যবহার, হাতে কলমে দেখালো পুতুল, থরি মানুষ। মানব পুতুল নাটক বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি জনপ্রিয় নাট্য মাধ্যম। আমরা এই মানব পুতুল নাটকের মাধ্যমে নির্বাচন কমিশনের এবছর যে সিদ্ধান্তগুলি নির্বাচন কমিশন নিয়েছে ভোটারদের স্বার্থে, সেই বিষয়গুলি প্রচার করছি। বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নির্বাচন কমিশন যে বিশেষ ব্যবস্থা নিয়েছে তাও নাটকের মাধ্যমে তুলে ধরেন মানব পুতুলেরা।
দিদিমণি একা থাকবেন কেন? আমরা তো আছি আপনাদের পাশে। ইভিএম বা ভিভিপ্যাট যে মেশিনগুলো ব্যবহার করা হবে, ভিভিপ্যাট এই ইউনিটটি নতুন, তো এটি জনমানুষের কাছে মেশিনটি সম্পর্কে পরিচিতি করানোর জন্য এসভিপের পার্ট হিসাবে 232 চন্দ্রকোনা এসিতে বিভিন্ন জায়গায় আমাদের এই প্রচার কাজ চলছে। পুতুলের ভোট কথা, কথা বলা পুতুল নয়, পুতুল সেজে ভোটের কথা বলল মানুষেরাই। নাটকে আর নাচে গানে চলল ভোটের সচেতনতা। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রুট পারমিট নিয়ে বচসা, অটো আর পিকআপ ভ্যানের চালকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র খড়দার বন্দিপুর। সংঘর্ষে আহত দুপক্ষের 4 জন। সংঘর্ষ থামাতে লাঠিচার্জ করে খড়দা থানার পুলিশ। অরুণ ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অরুণ, আজ ব্যস্ত কাজের দিন নয়, ছুটির দিন, অটো এবং পিকআপ ভ্যান চালকদের মধ্যে কি নিয়ে বচসা শুরু হলো, যা পরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন? হ্যাঁ, দেখো, দুই পক্ষ কিন্তু পারমিট আছে এরকমটাই দাবি করছে। অটোদের দাবি হচ্ছে তাদের কোনো পারমিট নেই, ভুয়ো পারমিট নিয়ে গাড়ি চালাচ্ছে। যাদের 80 খানার এখানে অটো চলে এবং কিছু ম্যাজিক গাড়ি সেখানে এখন নতুন করে আবার ঢুকেছে, যা এই নিয়ে কিন্তু অশান্তি। আজকে ম্যাজিক গাড়ি যখন যাচ্ছিল অটো চালকরা তাদের আটকে দেয়, তারপরে সেখানে মারামারি রণক্ষেত্র রাখার নেয়, রাস্তা অবরোধ করে, ব্যস্ততম রাস্তা কল্যাণী হাইরোড অবরোধ করা হয় কিছুক্ষণের জন্য। তারপর শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক মারামারি, দুই দিকেই লাঠি নিয়ে কিন্তু তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এরপর পুলিশ এসে কিন্তু অবস্থা নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ অরুণ। দুর্গাপুরে শুট আউট। শনিবার রাতে দুর্গাপুরের লাল ময়দান সংলগ্ন আকবর রোডে গুলিবিদ্ধ এক যুবক। অভিযোগ, বিয়ে বাড়ি থেকে ফেরার পথে রাহুল সিং এর উপর দলবল নিয়ে চড়াও হয় অভিষেক রায় ওরফে রকি ও দীপক রায় ওরফে কাঞ্চা। এরপর 4 রাউন্ড গুলি ছোড়া হয়। রাহুলের পেটে গুলি লাগে, আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। জয়ন্ত বিশ্বাস প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়ন্ত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, রাহুল সিং এর উপর অভিষেক রায় বা দীপক রায় কেনই বা চড়াও হলো? অতনু, এখন যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে সেটা হচ্ছে দুটো ক্লাবের মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা। ইয়ং ব্যাচ ক্লাব, যেখানে এই ঘটনাটা ঘটেছে, ইয়ং ব্যাচ ক্লাব, এই ক্লাবেরই সদস্য হচ্ছে রাহুল সিং। ক্লাবের সামনেই তার বাড়ি। গতকাল রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে যখন ওখানে ফিরে, তখনই যেটা জানা যায়, অভিষেক রায় ওরফে রকি আর দীপক রায় ওরফে কাঞ্চা আরো কয়েকজন ছিল, বাইক নিয়ে এসে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং ঝামেলার সৃষ্টি হয়। তখনই 4টে গুলির শব্দ শোনে স্থানীয়রা। 4টে গুলির মধ্যে একটি গুলি লাগে এই রাহুল সিং এর ওরফে আপুর পেটে। তারপরে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ যেটা জানাচ্ছে, জঙ্গলমহল ক্লাব বলে একটি ক্লাব রয়েছে দুর্গাপুরের অপর প্রান্তে। যাদের বিরুদ্ধে অভিযোগ অভিষেক রায় ওরফে রকি ও দীপক রায় ওরফে কাঞ্চা, তাদের কি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এর মধ্যে যেটা জানা গেছে, অভিষেক রায়ের বাড়িতেও হামলা চালিয়েছে রাহুল সিং এর যারা অনুগামী আছে তারা। সেই বাড়িতেও ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, 2 জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। ধন্যবাদ জয়ন্ত। পুলিশের পোশাকে যোগ্য, বিজেপি নেতাদের সঙ্গে যজ্ঞে সামিল হাওড়া পুলিশের ডিসি অনন্ত নাগ এবং তার সঙ্গী থানার আইসি। শুধু তাই নয়, যে যজ্ঞ হচ্ছিল তা একটি মন্দিরের সূচনা এবং সূচনার জন্য যজ্ঞ, কিন্তু রেলের জমিতে ওই মন্দির তৈরি হচ্ছিল, রেলের অনুমতি ছিল না, এরকম অভিযোগ উঠছে। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস, যজ্ঞ একটি ধর্মীয় অনুষ্ঠান, সেখানে পুলিশের পোশাকে 2 জন, কিভাবে? বারবার করে যে প্রশ্ন উঠছিল, সেই এই প্রশ্ন যেটা বারবার করে বলা হচ্ছে যে পুলিশের যে সার্ভিস রুল, সেই সার্ভিস রুল কিন্তু ব্রেক করেছেন 2 জন আধিকারিক। একজন পুলিশের ইন্সপেক্টর, ব্রিগেডিয়ার থানার আইসি, এবং অন্যদিকে ডিসি সাউথ অর্থাৎ হাওড়া পুলিশ কমিশনারেটের আইপিএস অফিসার ডিসি সাউথ। তারা পোশাক পরে কোনো একটি ধর্মীয় অনুষ্ঠান, সেখানে পুজো যজ্ঞ, তিনি যজ্ঞ করেন তার পোশাক পরে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন এক বিজেপি নেতা। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বিজেপি নেতা এবং পুলিশের আধিকারিকরা।
প্রশ্ন উঠছে বা বিতর্ক উঠছে, যেখানে একজন পুলিশ আধিকারিক যে সার্ভিস রুল, এই সার্ভিস রুলে বারবার করে বলা হয়েছিল যে প্রকাশ্যে পুলিশি পোশাক পরে সেক্ষেত্রে দেবাশিস সঙ্গে থাকো, সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তারা তারা কি বলছেন? অবসরপ্রাপ্ত আইজি পঙ্কজ দত্ত, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলছেন শুনবো এবং শুনে নেব। আইনজীবীরাই বা কি বলছেন? অনির্বাণ গো ঠাকুরতার সঙ্গে আমরা কথা বলেছিলাম, আইনজীবী অনির্বাণ গো ঠাকুরতাই বা কি বলছেন? একজন পুলিশ অফিসার ইন ইউনিফর্ম যদি নাও থাকেন, যদি সাদা পোশাকেও যদি থাকেন, তিনি এই রকম কোনো যজ্ঞে বা কোনো রিচুয়ালে প্রকাশ্যে অংশগ্রহণ করতে পারেন না। ধর্মাচরণ হচ্ছে কোনো ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার, ইন্ডিভিজুয়াল ম্যাটার। তিনি যখন কোনো পদে আসীন থাকবেন, যখন তিনি কোনো চেয়ারে বসবেন, when he is a public servant, তখন তিনি কিন্তু above everything, তখন তিনি সবার, তখন তিনি হি ইজ এ পাবলিক প্রপার্টি। আমাদের আমলারা ছোট থেকে বড় এটাই ভুলে যান, বেসিক নর্মসটা, বেসিক জিনিসটা, এই শিক্ষা দীক্ষা যদি তাদের না থাকে, ওই চেয়ারে বসার অধিকার বা যোগ্যতাই তাদের নেই। এটা যেটা আপনারা দেখিয়েছেন, সঠিক দেখিয়েছেন। তিনি যদি যজ্ঞ করতে চান, তিনি ছুটি নিয়ে যাবেন, তাকে কেউ বাধা দেবে না। ধর্মাচরণের স্বাধীনতা আমাদের সংবিধানে স্বীকৃত, কিন্তু কোন পদে তিনি ওসি হন, আইসি হন, অ্যাডিশনাল এসপি হন, পুলিশ কমিশনার হন, চিফ সেক্রেটারি হন, কেউ যদি তার পদে থাকাকালীন কোনো একটা পার্টিকুলার ধর্মে প্রকাশ্যে এরকম আচরণ করেন, দ্যাট ইজ কোয়াইট ইললিগাল, ইমমরাল, আনএথিক্যাল, অ্যান্ড তার বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টাল অ্যাকশন গভর্নমেন্ট নিতে পারে। পুলিশ সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস রুলস 1968-এ নিজেরা দায়বদ্ধ, এবং সেখানে ধারা 3 উপধারা 6 বলা আছে যে ওনারা কোনো রকম এরকম কোনো কাজ করতে পারবেন না যেখানে কোনো দল বা কোনো ব্যক্তি বা কোনো বিশেষ গোষ্ঠী তাদেরকে তাদেরকে সমর্থন করে, এবং সেখানে কিন্তু এই কথাও বলা রয়েছে যে কোনো ধর্ম নির্বিশেষে তাদেরকে কাজ করতে হবে। দেখুন, ওনাদের ব্যক্তিগত আচরণ, পুজো পার্বণ সবই ওনারা করতে পারতেন এবং ওনাদের সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু এই পোশাক পরিহিত অবস্থায় কিন্তু সেটা এই ইন্ডিয়ান সার্ভিস রুলস ওনাদেরকে আটকাচ্ছে, এবং সেই অনুযায়ী ওনারা কিন্তু সেটা করতে পারেন না বলেই আইনের মতামত রয়েছে। এখানেই অভিযোগের শেষ নয়, এরই পাশাপাশি অভিযোগ উঠছে যেখানে এই মন্দিরটি তৈরি হয়েছে, অর্থাৎ রেলের জমি, অনুমতি ছাড়া রেলের জমিতে কিভাবে মন্দির গড়ে উঠতে পারে। দেবাশিস চক্রবর্তী প্রতিনিধি হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস শোনা যাচ্ছে? একেবারে দেখো, যে রেলের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছিল, তারা যখন এই মন্দির ভেঙেছিল 1.5 বছর আগে, সেই সময় একটি পুনর্বাসনের কথা তারা বলেছিল, অর্থাৎ কাজ শেষ হওয়ার পরে যদি কোনো জায়গা ফাঁকা থাকে সেক্ষেত্রে তারা ভাবনা চিন্তা করবেন। এবং একই রকম ভাবে, অর্থাৎ যে মন্দির তৈরি হয়েছে তার কিন্তু নির্দিষ্ট অনুমতি নেই। অন্যদিকে যে মন্দির কমিটির সম্পাদক আর কালিদাস, তিনিও পরিষ্কার করে জানিয়েছেন যে রেলের তরফ থেকে আমাদের কোনো অনুমতি নেই। ফলে দ্বিতীয় বিতর্ক তৈরি হচ্ছে, একটা অনুমতি ছাড়া সরকারি জমিতে মন্দির তৈরি এবং সেখানে একজন আইপিএস অফিসার তার এই মন্দিরে উদ্বোধনের যোগদান। ফলে দুটি বিতর্ক। দেবাশিস আমাদের সঙ্গে থাকো। আর কালিদাসের কথা আপনি আমাদের জানালেন, মন্দির কমিটির সম্পাদক আর কালিদাস কি বলছেন? একটা অফিসার এসেছিল, আইপিএস কি জানি না, কিন্তু খাকি ড্রেস দেখলাম, আসছে দাঁড়িয়ে ছিল, দেখলো পূজা, ওনার আমার বাবার পূজার সঙ্গে কথা বললো, চলে গেল। আমি চিনি না ওকে, আইসি কিনা জানি না, সাদা ড্রেসের পুলিশ অফিসার ছিল, পিছন দিকে দাঁড়িয়েছিল। রেল বলেছে 2টা তুলে দিতে হবে আমাকে, ইরকান বলে আমি তুলে দিতে রাজি আছে, আমাকে 2টা মন্দির করে দিল, 2টা মন্দির করে দিল, আমি তুলে দিলাম। লিখিত কিচ্ছু নেই, মুখে মুখে সব চলছে সব। যে কোনো মন্দিরে পারমিশন নেই, ওটা কি কোনো মন্দিরে পারমিশন নেই। এটা এই জায়গাটা 1922-তে আমাদের লোক যারা ছিল, রেলের লোক, ওরা অকুপাই করেছে। তখন তো ইন্ডিয়ান গভর্নমেন্টও ছিল না, ওটি যখন ব্রিটিশ করেন। তারপর চলছে, এখন 92 ইয়ার্স হয়ে গেলে, 97 ইয়ার্স হচ্ছে। 1922-তে স্টার্ট হয়েছে, আজকে 97 ইয়ার্স হয়ে গেছে। রায়গঞ্জে বিজেপি নেতার বাড়িতে বোমা মিলল, 2টি বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃত বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি। রায়গঞ্জ আদালতে তাকে হাজির করা পুলিশে। রাজনৈতিক স্বার্থে পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে অভিযোগ ধৃত বিজেপি নেতার।
দুটি বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতির বাড়ি থেকে তাকে রায়গঞ্জ আদালতে হাজির করা হয়েছে। অরাজনৈতিক স্বার্থে পুলিশ মিথ্যে মামলায় ফাঁসিয়েছে অভিযোগ করছেন বিজেপি নেতা। ইতিমধ্যে বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তম পাল প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উত্তম, ঠিক কি হয়েছিল? হ্যাঁ অতনু, গতকাল রাতে রায়গঞ্জ থানার বন্দরে ভক্ত রায়, সে হচ্ছে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি, তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড গুলি, 2টি বোমা উদ্ধার হয়। এই অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ আজ তাকে রায়গঞ্জ আদালতে হাজির করেছে। পুলিশ তার বিরুদ্ধে 25-27 আর্মস অ্যাক্ট এছাড়া এক্সপ্লোসিভ অ্যাক্টে মামলা দায়ের করেছে। অতনু, ধন্যবাদ উত্তম। দোলের আগে বর্ধমানের বিজয়রাম এলাকায় চোলাইয়ের বারবারন্ত রুখতে পুলিশি অভিযান, কিন্তু চোলাই বন্ধ করার নামে পুলিশি অত্যাচারের অভিযোগ কারবারিদের। দাবি উঠছে বিকল্প কাজের। বাংকার তৈরি করে চোলাই কারবার, বড় গর্তে রাখা চোলাইয়ের জ্বালা ও প্লাস্টিকের পাত্র। বর্ধমানের বিজয়রামের এই ছবি সবার প্রথমে দেখানো হয় নিউজ 18 বাংলায়। শনিবার এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ ও আবগারি দফতর। গ্রেফতার করা হয় চরণ দাস নামে এক ব্যক্তিকে। স্থানীয়দের অভিযোগ, অভিযান চালাতে গিয়ে রীতিমতো অত্যাচার চালাচ্ছে পুলিশ। মার খেয়ে পড়ে গিয়ে টুনি দাস নামে এক মহিলা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে অভিযোগ। মেনকা দাস নামে এক মহিলার হাত ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। মৃত্যুর প্রতিবাদে বর্ধমান কাটোয়া রোড অবরোধ হয়। মেরে দিলে আগবারে ইয়ে করে রডে করে, আমি বললাম হ্যাঁ বাবা, মদ যখন করি না যখন তখন, তা তুমি রডে করে আমাকে মারলে, যে আমাকে মেরে অর্ধা মেরে দেখো কি করে দিলে আমার হাতটা। উনি এসে রেটের মতো রেট করুক, কোনো অসুবিধা নাই। আমাদের এখানে মদ আমরা নিজেরাও বন্ধ করতে চাই, যে আমরা নিজেরা মদ ব্যবসা করবো সেটা আমাদের বুঝতে নেই, কিন্তু আমাদের বিকল্প ব্যবস্থা করা দরকার। প্রথম কথা। দ্বিতীয় কথা যে উনি এসে যাচ্ছে তাই উদ্বাস্ত করে, মেয়ে ছেলে ফেছে কাউকে মানে না, যার তাকে হাত তোলে মারধর করে। মারধরের অভিযোগ মিথ্যে বলে দাবি আবগারি দফতরের। তারা এখন কোনো একটা অজুহাতে আমাদের উপরে দোষারোপ করতে চাইছে যাতে আমরা রেড না করতে পারি। এটা সেরকম একটা অজুহাত। একজন কেউ মারা গেছে সেটা নিশ্চয়ই দুঃখের, কিন্তু তার সঙ্গে এক্সাইজ ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই, কোনো রকম সম্পর্ক নেই। আমরা কোনো মারধরও করিনি, কিছুই করিনি। আমরা যেমন রেড করি সেইভাবে রেড করেই চলে এসেছি আমরা। চোলাই কারবারিদের বিকল্প পেশার আশ্বাস আবগারি দপ্তরের। এর মধ্যেই জেলা শাসকের সঙ্গে এক প্রস্থ কথা হয়েছে তাদের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। মালদায় এক প্রতিবাদী বৃদ্ধ খুন। অভিযোগ, মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় পিটিয়ে খুন করা হলো শাহপুর মালোপাড়ার দুখু হালদারকে। প্রতিদিনই বাড়ির পাশে বসত মদের আসর। গতকাল রাতে তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন বছর 65 দুখু হালদার। তখনই প্রতিবেশী শ্যাম হালদার এবং মন্টু হালদারের সঙ্গে বচসা। অভিযোগ, বাঁশ লাঠি রড দিয়ে বৃদ্ধকে বেধড়ক মারধর করে শ্যাম হালদার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দুখু হালদারের। দুখু হালদারের মৃত্যু হয়েছে, কিন্তু অভিযোগ শ্যাম হালদার এবং মন্টু হালদারের বিরুদ্ধে। সেবক দেব শর্মা প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, শ্যাম হালদার ও মন্টু হালদারের কোনো খোঁজ পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত এদের দুজনের খোঁজে তল্লাশি চলছে, কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যেটা অভিযোগ, গতকাল রাতে এই ঘটনা ঘটে। মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করেছিলেন এই বৃদ্ধ বছর 65 দুখু হালদার, এবং মাঝে মধ্যেই বাড়ির পাশে মদের আসর এবং বিভিন্ন অসামাজিক কাজকর্ম চলতে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করলে তাকে বাঁশ লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মালদা মেডিকেল কলেজ, তারপরে কলকাতা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বেদ বা বাঁশের কঞ্চি ধীরে ধীরে বদলে গেল বসার মোড়ায়, কখনো বা বদলে গেল ঝুড়ি বা কুলোয়। দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রামের বাদ্যকর পাড়ায় হস্তশিল্পীরা তৈরি করেন বাঁশ বা বেতের জিনিস। তাদের অভিযোগ, সরকারি অনুদান থেকে বা সরকারি সাহায্য থেকে তারা বঞ্চিত।
দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রামের বাদ্যকর পাড়া অন্তত ৩০০ জন হস্তশিল্পী ছড়িয়ে ছিটিয়ে থাকেন। বেত বা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি বসার মোড়া, ঝুড়ি বা কুলো নিপুণ কৌশলে তৈরি করে ফেলেন হস্তশিল্পীরা। তবে এখন ফাইবারের দাপটে কদর কমেছে বাঁশের কঞ্চির। বেতের মোড়ার বাজারে তাই আক্ষেপ। ক্ষুদ্র শিল্পীদের উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প থাকলেও প্রতাপপুর অবশ্য কোনো সাহায্যই পায়নি বলে অভিযোগ। আগে ভালোই ছিল, এখন কমে গেছে। ফাইবার মোড়াগুলো উঠে গেছে, চেয়ারগুলো উঠে গেছে, ওই জন্য আমাদের দামটা একটু কমেও গেছে আর আমাদের বেচাকেনাটা অল্প কমে। প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি, ইতিমধ্যেই 61 জন শিল্পীকে আর্থিক সাহায্য করা হয়েছে, তবে আরও সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 61 জনকে দেওয়া হলো, এরা অনেক দিন আগে ফিল আপ করেছিল, ঠিক আছে। এই যে 350 জন আছে তাদের আস্তে আস্তে একটা ক্ষেপে তাদেরকে দেওয়া হচ্ছে অলরেডি। তারা পাবে, এটা দৃঢ় বিশ্বাস রাখুন, এটা দৃঢ় বিশ্বাস রাখছি, হ্যাঁ, যে তারা এই লোন পাবে। ফাইবার গিলে খাচ্ছে বাঁশের কঞ্চি বা বেতের শিল্পের বাজার, লুপ্ত হচ্ছে শিল্প। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন হস্তশিল্পীরা। পঞ্চায়েতের আশ্বাসের পর সাহায্য মিলবে তো? ঝুড়ি আর মোড়া বুনতে বুনতেই উত্তর খোঁজে বাদ্যকর পাড়া। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ 18 বাংলা। পাহাড়ে নতুন সম্ভাবনা, নতুন আশার আলো। কালিম্পংয়ে তথ্য প্রযুক্তি পার্ক ঘিরে আশায় বুক বাঁধছে পাহাড়। প্রথম পর্যায়ের কাজের উদ্বোধনের পর পুরোদমে শুরু হলো তথ্য প্রযুক্তি পার্ক। দ্বিতীয় পর্যায়ে আরো বড় আকারে আইটি পার্ক তৈরি হবে। স্বপ্ন দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিম্পংয়ে তথ্য প্রযুক্তি পার্ক তৈরির ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখেছিলেন পাহাড়বাসী। এবার আশা পূরণের পালা। কালিম্পংয়ে তথ্য প্রযুক্তি পার্কের উদ্বোধন। জিটিএ চেয়ারম্যান আনুষ্ঠানিক উদ্বোধন করার পরই আইটি পার্কে উৎসাহী তরুণ তরুণীদের ভিড়। তাদের আশা, এবার পাহাড়েই তথ্য প্রযুক্তিতে চাকরির সুযোগ মিলবে। पहले क्या हुआ करता था कि चेन्नई जाना पड़ता था, बेंगलोर, दिल्ली, कलकत्ता, मेट्रोपॉलिटन सिटी में जाना पड़ता था। नाउ क्या हो गया अभी कि यहाँ पे शुरू किया है, और इससे क्या होता है कि ओवरऑल डेवलपमेंट ऑफ दार्जिलिंग। ধাপে ধাপে তথ্য প্রযুক্তি পার্ককে আরও ছড়িয়ে দেবার পরিকল্পনা রাজ্য সরকারের। 11 মাইল এলাকায় প্রকল্পের প্রথম পর্যায়। প্রকল্প কার্যকর করার দায়িত্বে ওয়েবেল। আপারকাট এলাকায় নতুন 6 তলা ভবন তৈরি হচ্ছে। এখানে স্টার্টআপ সংস্থাগুলো জায়গা পাবে। 35 কোটি টাকারও বেশি খরচে প্রকল্প। আমরা খুবই পাহাড়বাসী খুবই খুশি। আমাদের পাহাড়ের যেটা মানে আইটি ইনফরমেশন টেকনোলজির করার জন্য যে মানে ক্লাইমেটিক কন্ডিশন দরকার, সেটা খুবই মানে সুইটেবল। দার্জিলিংও এমনই আরেকটি তথ্য প্রযুক্তি পার্ক তৈরির কাজ শুরু করেছে রাজ্য। এখানে আরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আশাবাদী প্রশাসন। কালিম্পংয়ের পর দার্জিলিংবাসীরও আশা পূরণের পালা। কালিম্পং থেকে মনি লামার রিপোর্ট, নিউজ 18 বাংলা।